আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আবারও শেখাবো ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। চলুন শুরু করি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের টপিকস থাকবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডেভেলপমেন্টে আমরা অনেক সময় কোড ইউজ করতে করতে আমরা কোডের জগতে চলে যাই এবং কোড সবসময় যে আপডেট হতে থাকে সেটার জন্য আমাদের এআই অ্যাসিস্ট্যান্টকে ফলো করতে হয়। এআই অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি আমাদেরকে সবসময় আপডেট থাকতে হয় যে কখন কোন ফন্ট চলে আসতেছে, কখন কোন কোডিং চলে আসতেছে। তো সেই সমস্ত বিষয়ের দিক দিয়ে সবথেকে যদি এক্সপার্ট আমরা মনে করি তাহলে বলি যে আসলে এখনকার প্রযুক্তিতে এআই সবথেকে বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তো যার জন্য আসলে আমরা যখনই যেখানে থেকেই আমরা কোড নিয়ে আলোচনা করি, কোড নিয়ে কাজ করি, সবকিছু কিন্তু কপি করার জন্য এআই অ্যাসিস্ট্যান্ট বসে আছে। তো যদি আমরা এই জিনিসটাকে শিখতে যাই তাহলে অবশ্যই সেই জিনিসটাকে আমরা আমাদের একটা কৌশল হিসেবে শিখবো। সেটা হচ্ছে আমি যদি বলি যে অনেকে বলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যাথ। আসলে এই প্যাথ বা প্যাথ এটা কি? আসলে মূলত এই প্যাথ বা যেটা হচ্ছে এটা একটা ওয়ে বা পথ বা দিক। তো যদি এই পথ বা ওয়ে বা পদ্ধতিটাকে আমরা আমাদের টপিকস হিসেবে নেই যে আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ তাহলে আমার কাছে মনে হয় বেস্ট হয়। প্যারাগ্রাফ ধরে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো। বর্তমান সিচুয়েশনে এটা এক কথায় খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় হয়ে গেছে যে আসলে বই পড়ে আমরা যখন প্রতিটা এলিমেন্ট ধরে আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ ধরে শিখে আসছি। কিন্তু বাই দ্য ওয়ে এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ কতটুকু চেঞ্জ হয়ে আসতেছে। এই প্যারাগ্রাফের মাঝখানে কোন জিনিসটাকে এক কথায় সূক্ষ্মভাবে আইডেন্টিফাই করে দিলে বা চেঞ্জ করে দিলে কি তারতম্য হচ্ছে একটা ওয়েবসাইটে। এটা হচ্ছে মুখ্য বিষয়। এটাকে নিয়ে এখনকার এআই প্রযুক্তি চলে আসছে। এআই প্রযুক্তিতে আমরা যদি বিলিভ না করি, বিশ্বাস না রাখি তাহলে আমাদের মনে হয় ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে অনেকটা হতাশা হওয়া ছাড়া বা নিরাশ হওয়া ছাড়া কোনো কাজ নাই। কারণ আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকেন আমরা সচরাচর আমরা দেখি যে আসলে সবথেকে আমাদের প্রযুক্তিতে বা বাংলাদেশের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি থেকে আমরা যতই শিখি বা বই পড়াশোনা করি, করে যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি তারপরেও কিন্তু আমাদের ভালোভাবে প্রপার প্রফেশনটাকে আরো কার্যকরী করার জন্য বা ভালো ভাবে তুলে ধরার জন্য আমরা বাইরের দেশের সাহায্য নেই। বাইরের দেশে চলে যাই। বাইরের দেশের স্টাডি করতে থাকি। বাইরের দেশে গিয়ে আমরা এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট এ আরো কি নতুন জিনিস সংযুক্ত হচ্ছে, ভালো কিছু করতেছে সেটা নিয়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করি। তো বাই দ্যা ওয়ে যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে যে প্রযুক্তিতে বাংলাদেশে যে শিক্ষা থেকে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকি তার থেকে বেশি ইফেক্ট এখন চলে আসছে বাইরের প্রযুক্তিতে, বাইরের টেকনোলজিতে। তো সেখান থেকে আমি যদি বলি যে না আ বা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউস রাইট প্যারাগ্রাফ তাহলে অবশ্যই সেই প্যারাগ্রাফের কোন জিনিসটাকে কিভাবে আমাদের সলভ করতে হবে সেটা নিয়েই ভাবলে আমি মনে করি যে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা অনেকটা এখন ইজি হয়ে যায়, ইজি করতে পারা যায়। তো আমি আমার ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে টপিকসটা আছে সেই টপিকসটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফের মাঝখানে যে প্যারাগ্রাফটা ধরে প্যারাগ্রাফে কিরকম একটা পরিবর্তন করে আমি সেটা ওয়েবসাইটে কিরকম ইফেক্ট আসতেছে, কি পরিবর্তন আসতেছে সেটা দেখিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই পাশে থেকে শিখতে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। আর আমি যদি বলি যে আমার ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর লং জার্নি নিয়ে আমি এখানে আপনাদেরকে শেখাইতে চলে আসছি। আসলে এটাই কিন্তু রাইট একটা বিষয়। কারণ যদি আমি এক কোম্পানির হয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকি বা কোম্পানির একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি তাহলে কি আমি তার জন্য শুধুমাত্র ওয়েবসাইট করে দিয়েই শেষ? না। আমার অবশ্যই ওয়েবসাইটটা যে আপডেট করে আমাকে তাদের রাখতে হবে, রিলেটেড হয়ে থাকতে হবে তাদের। আ তাহলেই আমি তাদের হয়তো সেই ওয়েবসাইট আরো পরবর্তীতে যদি ডেকোরেট করতে চাই তাহলে আমি করে দিতে পারবো। আদারওয়াইজ যদি আমি সেই পর্যন্ত করে দিয়ে বা তাদেরকে হস্তান্তর করে দিয়ে ওয়েবসাইটটা আমি চলে আসি তাহলে কিন্তু প্রপার তাদেরকে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দিয়ে বা ওয়েবসাইট কমপ্লিট করে দিয়ে দিয়ে দিতে পারলাম না।
আমার কাছে মনে হয়। তাই যদি সবাই এভাবে কেউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে এবং সেটার সঙ্গে রিলেটেড থাকে তাহলে অবশ্যই সেটাকে তাদের নিজেদের প্রয়োজনের স্বার্থে আপডেট করে রাখতে হবে বা আপডেটেড থাকতে হবে। এআই অ্যাসিস্ট্যান্ট এর সঙ্গে থাকতে হবে। এআই অ্যাসিস্ট্যান্ট কখন কোন প্রযুক্তিতে নিয়ে এসে একটা ওয়েবসাইটকে কত ইজিলি মডিফাইড করে দিতেছে, কত ইজিলি আ ডিফারেন্ট করে দিতেছে, যেটা আমাদের বাংলাদেশের যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকে তাদের অ্যা পক্ষে অতটাও ইজি না। বাই দ্যা ওয়ে, সবাইকে ভালো কিছু করতে গেলে, ভালো কিছু শিখতে গেলে কিন্তু বাংলাদেশের বাইরেও বা বাইরের দেশের কান্ট্রি গুলো থেকে পড়াশোনা করে এসে ভালো কিছু ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারা যায় বা করা লাগে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আমার বেসিক ওয়ে থেকে আমি আমার টেকনিক থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফের অংশটুকু ধরে আমি আমার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব। তো তার জন্য আমি আমার ভিএসএস কোডে চলে যাচ্ছি। ভিএসএস কোডে চলে যাওয়ার জন্য সেখানে চলে যাওয়ার পর আমি যে আমার একটা ওয়েবসাইট দেখাইছি আপনাদেরকে, ওয়েবসাইটটা দেখানোর পর আমি আমার ওয়েবসাইটে যে কতটুকু ডিফারেন্ট, কতটুকু তারতম্য, কোথায় পার্থক্য কি রাখছি আমি সেই বিষয়টুকুকে আপনাদেরকে প্যারাগ্রাফ ধরে বোঝানোর চেষ্টা করব। তো সেই প্যারাগ্রাফের অংশটুকু যদি যাই, আমি এই কোডের বিশাল জগতে চলে যাব। সেই বিশাল জগৎ থেকে আপনাদেরকে আমি ইতিপূর্বে ৭ টা ভিডিও দিয়ে দিচ্ছি আমার প্লেলিস্টে, যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউজ রাইট প্যারাগ্রাফ। সেখানে আমি ৭ টা প্যারাগ্রাফ, ৭ টা ভিডিওর মাঝখানে ৭ টা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করছি। সেটা সব কিছু সর্বসাকুল্যে সিএসএস স্টাইলের সিএসএস কোড নিয়ে যে প্যারাগ্রাফের অংশ ধরে আপনাদেরকে শেখানো সেটা। তো আজকে আমি যেটা করব, আমি সিএসএস এর যে কোডিং স্টাইল গুলো আছে সেগুলো অটোমেটিক্যালি আপনারা বুঝতেছেন যে এইভাবে সিএসএস স্টাইলে, সিএসএস ফরম্যাটে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ওয়েবসাইটের একটা সুন্দর কাঠামো নিয়ে আসা যায়, সুন্দর স্ট্রাকচার নিয়ে আসা যায়। এভাবে এটা ফন্ট করে যায়, হ্যাঁ, বক্স করা যায়, বডি শেপ, কালার সবকিছু করা যায়। তো এইরকম আমরা অলরেডি ৭ টা ভিডিওতে শিখে আসছি, দেখছি আমাদের কিরকম আ উম তফাৎ হয়ে থাকে আমরা ওয়েবসাইটে, সেটাও আমরা প্রয়োগ করে দেখাচ্ছি। আজকে আমি আমার যে টপিকসটা সেটা হচ্ছে, আমি এই কোড যে বিশাল জগতের একটা কোড, বা আমার এই ওয়েবসাইটের যে কোডের জগতে, সেখানে আমি আমার যে আজকে জাভাস্ক্রিপ্ট এর কোড গুলো আছে সেগুলো নিয়ে প্রথম যে প্যারাগ্রাফটুকু, সেই প্যারাগ্রাফটুকু নিয়ে আলোচনা করব। তো এখানে আমি এই যে যতটুকু আমার অংশটুকু সিলেক্ট করার পর আমি দেখলাম যে এই অংশটুকু সিলেক্ট করার পর একটা বাতি জ্বলে উঠছে। বাতি জ্বলার মূলত আসলে বেসিক কোনো কিছু কারণ নাই। সেটা জ্বলে উঠতেই পারে। কারণ এই যে একটা জাভা স্ক্রিপ্ট বা একটা ফাংশনালাইজড একটা কোডিং স্টাইল, কোডিং প্যারাগ্রাফ। তো সেখান থেকে অবশ্যই একটা বাতি জ্বলে উঠতে পারে। ফাংশন কি আমরা বুঝছি। সেটা হচ্ছে, আমরা যখন কখনো গেম খেলে থাকি, জাভা গেম কেউ খেলছেন কিনা আমি জানি না। জাভা গেম কেউ আগে যেমন বাটন ফোন গুলোতে জাভা গেম কিছু ছিল, সেগুলো আপনারা খেলছেন কিনা জানি না। অনেক সময় সেই জাভা গেম গুলোকে কিনতে গেলে টাকা ইউজ করে বা মেসেজের মাধ্যমে টাকা দিয়ে কিনে সেই জাভা গেম গুলোকে খেলতে হতো। আসলে জাভা গেম যদি আমাদের খেলতে গিয়ে টাকা খরচ করতে হয় সামান্য বাটন ফোনে, আজকের প্রযুক্তিতে অ্যান্ড্রয়েড ফোন বা প্রসেসর ইউজ করার ফোনে, সেখানে আমরা আ একটা সফটওয়্যার গেম খেলবো, তাহলে সে গেমটা মাঝখানে কতটুকু ফাংশন কাজ করবে, কতটুকু আমাদের আম হিসাব সমীকরণ কতটুকু কাজ করবে একটু ভাবতে পারেন। সো সেইজন্য বললাম যে আসলে জাভা যদি কেউ গেম খেলে থাকেন তাহলে সেই জাভা গেম থেকেই আসলে জাভা স্ক্রিপ্টের যে একটা ধারণা, প্রসেস অনুযায়ী সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার করা, সেই পার্ট অংশটুকু থেকে জাভা স্ক্রিপ্টের মূলত সারাংশটুকু চলে আসছে। আচ্ছা, ওকে, আরো অনেক ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা যারা ওয়েব ডেভেলপার তারা বলতে পারেন অনেক ভালোভাবে, আমি বলতে পারতেছি না আপনাদেরকে। এর জন্য আই এম এক্সট্রিমলি সরি। আর যেটা আমি আমার ওয়েতে বলে দিতেছি, আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, এটা হচ্ছে মূলত এটাই যে জাভাস্ক্রিপ্ট এ যদি আমরা জাভাস্ক্রিপ্ট এর প্রথম কোড গুলোকে আমরা ফলো করি তাহলে সেগুলো কোড প্রথম অবস্থায় ডাটা সংরক্ষণ করার জন্য কাজ করবে। দ্বিতীয়ত আমাদের ফাংশনালাইজ যে কোড গুলো আছে সেগুলো কোড দিয়ে আমরা সেই তথ্যগুলোকে আমাদের ওয়েবসাইটে দেখাইতে পারি। ওয়েবসাইটে আমাদের পূরণ করতে পারি। ওয়েবসাইটে এপ্লাই করতে পারি। তো এইখানে প্রথম অবস্থায় আজকে যে টপিকটার মাঝখানে আমি যতটুকু প্যারাগ্রাফের অংশটুকু কপি করছি, এই কপিটুকু অংশটুকু নিয়ে আমি আলোচনা করব। এবং এটা মূলত আমি আবারও বলে দিচ্ছি, এটা আধুনিক যে মডার্ন ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটের একটা বেস্ট একটা ফরম্যাট বা প্যারাগ্রাফ, সেই অংশটুকু এখানে আমি আলোচনা করার চেষ্টা করতেছি। তো আবারও বলি যে আসলে এটা একটা আধুনিক ফরম্যাট মডার্ন ওয়েবসাইটের, এবং এই বিষয়টা বা এই প্যারাগ্রাফটুকু হচ্ছে শুধু তথ্য রেখে
দেওয়ার জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোড প্যাডে। তো ওকে, ঠিক আছে, আমি এটা আপনাদেরকে দেখানোর পর আমি আমার এই অংশটুকুকে নিয়ে আমি আমার নোটপ্যাডে ওপেন করতেছি। নোটপ্যাডে ওপেন করার পর এখান থেকে আমি দেখাইতেছি এইটুকু আমার আজকের প্যারাগ্রাফের অংশ। এরপর আমি চলে যাব, আমি যতটুকু অংশ নিয়ে আপনাদের মাঝখানে এর ডিটেইলস কথা বলবো, সেই ডিটেইলস এর কথা বলার জন্য আমি আমার গুগল প্যাডে চলে গেলাম। গুগল প্যাডে চলে যাওয়ার পর আমি ১ম এই আপনাদের অংশটুকু দেখাই দিতেছি কোন প্যারাগ্রাফের কোন অংশটুকু ধরে আমি কাজ করব। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কাজ করব না, সরি। এরপর আমি কিছু বেসিক জিনিস দেখাই দিব, সেটা হচ্ছে এখানে যদি কোডটা এইটাই হয় তো এর মাঝখানে কি ডিফারেন্ট আছে, এখানে কি আমরা চেঞ্জ করলে আমাদের ওয়েবসাইটে চেঞ্জ করতে পারতেছি, দেখতে পারতেছি। এটা দেখলে অবশ্যই আমরা ইমপ্রেস করতে পারবো। আমাদের ভিতরে আমাদের জড়তাটাকে আমরা কাটাই দিতে পারবো। তাহলে আমরা ভালো কিছু আরো শিখতে পারবো। তো ১ম এই কোডটা আমরা সম্পূর্ণরূপে দেখি। এই যে কোডটা, এই কোডের মাঝখানে আমি আপনাদেরকে একটা বেসিক জিনিসটা দেখাই দিতে চাচ্ছি। সেটা হচ্ছে কনস্ট্যান্ট ট্যাক্স ইকুয়াল থার্ড আ থার্ড থার্ড ব্র্যাকেট, এবং থার্ড ব্র্যাকেট এখানে দেয়া আছে বিধায় শুরু এবং লাস্ট যেটা আছে সেখানে থার্ড ব্র্যাকেট। এর মাঝখানে একটা আছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট কমা। আবার আছে সেকেন্ড ব্র্যাকেট কমা। এরপর থার্ড নাম্বার লাইনে দেয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট কমা। এভাবে ভালোভাবে এটা করে দেওয়া আছে। এভাবে কোডটা আ জাভাস্ক্রিপ্ট এর মাঝখানে লিখতে হয়। তো এখন আমি আমার পরে আলোচনায় আসতেছি। আগে ওয়েবসাইটে এটা লিখলে কি হবে? এই কি হওয়ার কথাটা আমি আগেই আপনাদেরকে বলে দিচ্ছি। কি হবে? কোন পরিবর্তন কি হবে? না। কোন পরিবর্তন হবে না। এটা শুধুমাত্র ডাটা ধরে রাখার মতো একটা কোড। এই ডাটাটুকু আমরা লিখে রাখবো এবং পরবর্তীতে আমরা যে ফাংশন ইউজ করে জাভাস্ক্রিপ্ট এ বলে দিব, তখনই কিন্তু আমাদের ওয়েবসাইটে এটা প্রপার ইউজ করবে, প্রপার ভাবে দেখাবে। আমাদের যে ওয়েবসাইটে আমরা যেমন, আমি আপনাদেরকে বলে দেখাচ্ছি, এই যে একটা টুডেস লার্নিং টাস্ক, স্টার্ট লার্নিং ওপেনজিট অ্যান্ড জিট হাব বেসিক্স কোর্স ডান। এখানে ডান হওয়ার পর একটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সেকেন্ড নাম্বার লাইনে চলে আসতেছে ইনিশিয়াল লোকাল জিট রিপো, পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং দেখার পর এখানে আছে মার্ক ডান। আমি যদি ডান করে দিই তাহলে ডান হয়ে যাচ্ছে, এবং যে উপরে যে একটা কোর্স কোর্স ওভারভিউ দেখাচ্ছে, এখানে ওভারভিউ এর কিছুটা সারাংশ পূরণ হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। আমি আবার যদি লোড দিয়ে দেখি, দেখায় এইখানে ইনিশিয়াল লোকাল রিপো। আমি যদি এটা কি শিখতে যাই, আমার দ্বিতীয় নম্বর টপিকস এর মাঝখানে সেটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে, মানে আমি এখন শিখি নাই, শিখবো। এর জন্য আমি যদি বলি যে মার্ক ডাউন, আমার শেখা হয়ে গেছে, তাহলে আমি মার্ক ডাউন করে দেবো। তো অবশ্যই আমার সেটা কোর্স ওভারভিউ দেখাচ্ছে প্রোগ্রেস 40% কমপ্লিট। তো এটা একটা ওয়েবসাইটে আমি করে রাখছি যে কোডগুলো আপনারা দেখতেছেন যে এইভাবে। তো ১ম এই যে বলছিলাম যে কোডটার কোনো আম পরিবর্তন হবে কিনা, পরিবর্তন করলে, চেঞ্জ করলে আসলে কিছুই হবে না। এটা শুধুমাত্র ডাটাকে রেখে দেওয়ার মতো। এই ওয়েবসাইটটাকে আমরা যে দেখাবো, এই ওয়েবসাইটটার সম্পূর্ণরূপে ডাটাটা কেমন হবে, কথাগুলো কেমন হবে, লেখাগুলো কেমন হবে, স্টার্ট লার্নিং ওপেন জিট অ্যান্ড জিট বেসিক কোর্স, এই লেখাটা ঠিক থাকবে। আবার অপশন যেটা, যেমন আমি বলতেছি ফাংশন, অপশন মূলত হচ্ছে ফাংশন। ফাংশনটা যদি এখানে বলি যে মার্ক ডাউন করার সঙ্গে সঙ্গে যে এই যে কাজটা করলো, এটা হচ্ছে মূলত মেইন জাভাস্ক্রিপ্ট এর কাজ। আমাদের জাভাস্ক্রিপ্ট এর যে কোডিং ফাইলের আমরা কোড স্টাইল গুলো দেখি, সেখানকার মূলত কাজ হচ্ছে, আর একটা যদি আমি দেখাই দিতে পারি, মার্ক ডাউন করে দেই, তাহলে আবারও যতটুকু জায়গা ফিল আপ হয়ে গেল, ৩ × ৬০। এর আগে ছিল ২০ × ৪০ এবং ৩ × ৬০ হয়ে গেল, মানে ৩টা লাইন কমপ্লিট হয়ে গেছে। ৩টা লাইনে ৩টা বিষয় যেগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। মেক ইউর ফার্স্ট কমিট। প্রথম অবস্থায় কমিট প্রতিজ্ঞা যতটুকু ছিল তাদের সঙ্গে করার, জিথাব বেসিক শেখার জন্য, তাহলে সেটা শেখা হয়ে গেছে, তার জন্য আমি ডান করে দিছি। মার্ক ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ডান হয়ে গেছে। বাট তার আগে কিন্তু সেটা কি ছিল, পেন্ডিং ছিল। আমি যদি আবারও দেখাই দিই, এই যে ডান হয়ে যাচ্ছে, মার্ক ডান করে দিই, ডান হয়ে যাচ্ছে। এই ফাংশনটা কাজ করবে। বাই দ্য ওয়ে, যা আছে সমস্ত কিছু সেটা হচ্ছে গিয়ে এখন যেটা আছে সেটা কোনো কাজ নাই। এটা শুধুমাত্র হয়ে থাকবে একটা ডাটা সংরক্ষণ করে রাখার জন্য ওয়েবসাইটের মাঝখানে, ওয়েবসাইট কোডের মাঝখানে ডাটা ধরে রাখবে। এইটাকে পরবর্তীতে আমরা ফাংশন হিসেবে কাজ করে এর প্রতিটা লাইনকে আমরা দেখানোর চেষ্টা করব, এবং এর যে আমরা বলে দিচ্ছি যে মার্ক ডান করলে সেটা পেন্ডিং থেকে ডান হয়ে যাচ্ছে এবং পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। এটা মূলত ভালোভাবে এটাকে সাজায় গুছাই দিয়ে এখানে করা হয়েছে।
আপনারা যারা সহজে বুঝতে পারতেছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। কারণ আপনারা অনেক অ্যাডভান্স এবং অনেক আপনারা আম অনেক ভালো কিছু শিখে গেছেন প্রো ওয়েবসাইট ডেভেলপার। তো তারা যদি ভালোভাবে শিখে যান তো যারা বেসিক শুরু করবে তারা কিভাবে করবে? তাদের জন্য আমার আসলে এরকম কিছু জিনিস নিয়ে আসা, এরকম ভাবে শেখানোর আশা। তো সেভাবে আপনারা মনে করে নিয়ে শিখতে থাকবেন। তাহলে ভালো হবে। আবারও বলে দিচ্ছি, ওয়েবসাইটে এটা লিখলে কি পরিবর্তন হবে? উত্তর কিছুই না। হ্যাঁ, একদম কিছুই না। মানে কিছুই পরিবর্তন হবে না। শুধুমাত্র পরবর্তীতে আমরা যখন ফাংশন ইউজ করে কাজ করব জাভাস্ক্রিপ্ট এর মধ্যে, তখন এই লেখাগুলো না আমাদের কাজ করবে। যেমন আমি একটা মার্কডাউন অন করে দিয়ে পেন্ডিং থেকে সেটাকে ডান করে দিয়ে পার্সেন্টেজ পর্যন্ত বাড়ায় দিয়ে আপনাদেরকে দেখাইলাম। এটা লিখেই যদি ব্রাউজার রিফ্রেশ করো, ওয়েবসাইটে দেখতে আগের মতোই থাকবে। আমি যদি সাপোজ এভাবে লিখে ব্রাউজারে রিফ্রেশ করে সেভ করে রিফ্রেশ করে দিচ্ছি, বারবার ব্রাউজারটা ওপেন করে দেখতে যাচ্ছি কি পরিবর্তন হচ্ছে, না কিছুই হবে না। কিন্তু লেখাগুলো যদি আমি পরিবর্তন করে দেই তাহলে লেখাটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমরা শেষে একটাবার লেখা পরিবর্তন করে দিয়ে চেক করে দেখতে পারবো বা দেখবো আজকে যে কি পরিবর্তনটা হয়। ফাংশন আমরা প্রয়োগ করব না। ফাংশনে আমরা এখনো কোড যাইনি। আমরা শুধুমাত্র লেখা পরিবর্তন করে লেখাটা এডিট করাকরির বিষয়টা আমরা জানতেছি। কারণ আজকে আমরা তথ্যর মাঝখানে আছি। তথ্য যদি আমাদের সব ঠিকঠাক থাকে তাহলে তথ্য নিয়েই তো সূত্র কাজ করবে। সেই সূত্র এখনো ইউজ করি নাই। শুধুমাত্র সূত্রর আ কি সূত্র কি নিয়ে হবে সেটা আমরা আজকে শিখতেছি। সেই তথ্যগুলোকে নিয়ে আলোচনা করি। তো আচ্ছা, ওকে, এটা বিষয় হয়ে গেছে। আরো অনেক সুন্দর একটা এক্সাম্পল দেয়া আছে। আমার মতো করে আমি দিয়ে রাখছি। আপনারা এটা ভালোভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন। আরো আমি যেটা বললাম সেটা অবশ্যই ভালো একটা কথা থেকে আপনাদের শেখানো সেটাও শিখাই দিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর যে ১ম লাইনটা আসতেছে। এবার ১ম লাইন সেটা হচ্ছে কনস্ট্রাক্ট। কনস্ট্যান্ট আমরা যদি বলি কনস্ট্যান্ট ধারণ করবে কি সে জিনিসটা, তথ্যগুলো যে আমরা রাখবো সেটা কোথায়? টাস্ক যেগুলো থাকবে সেগুলো কি? সেই বিষয়টাকে মূলত ১ম লাইনের ১ম শুরুতেই আমরা দেখতেছি যে কনস্ট্যান্ট টাস্ক। তো কনস্ট্যান্ট টাস্ক এর মূলত এখানে মিনিংটা হচ্ছে, মানে কি দাঁড়াচ্ছে, মানে কনস্ট্যান্ট। কিন্তু আমি এভাবে শেখাবো না। আমি আপনাদেরকে বলি, যদি আমি বলি যে কনস্ট্যান্ট মূলত একটা বাক্স, একটা বড় একটা বাক্স। সেখানে বাক্সের মাঝখানে আমরা রাখি অনেক কিছু। রেখে আবার তালা মেরে দেই। তো বাক্সের মাঝখানে আমরা কি রাখি? অনেক সময় হাঁড়ি-পাতিল রাখি, অনেক সময় বই রাখি, অনেক সময় আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে রেখে তালা দিয়ে রাখি। তো বাক্সটা আবার যখন ওপেন করি তারপরে আমাদের ভেতর থেকে কি বেরোচ্ছে? ওই বই খাতা বেরোচ্ছে অনেক সময়। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বেরোচ্ছে। সেই জিনিসটাকে ঢেকে রাখার মতো, সেই জিনিসগুলোকে কভার করে রাখার মতো সেটার নাম হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট টাস্ক। তো কনস্ট্যান্ট টাস্ক আমাদের বোঝা শেষ। আমাদের এখান থেকে এটা শেষ হয়ে গেল। আপনারা আরো ভালোভাবে বুঝে নিবেন যে বাক্স এখানে কি, কি রাখা যেতে পারে। আমার উদাহরণ সাপেক্ষে আমি এখানে আরো সিম্পলি ইউজ করে দিয়েছি যে একটা বাক্স বা বাক্সের পরের যে লাইনটা আছে সেখানে আছে থার্ড ব্র্যাকেট এবং শেষে দেয়া আছে থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট টু থার্ড ব্র্যাকেটের মাঝখানে কি আছে? সমস্ত কিছু যা আমি এখন বুঝাচ্ছি, একটা ঝুড়ির মাঝখানে যদি কিছু থাকে তাহলে ঝুড়ির মাঝখানে আমরা কি রাখতে পারি? অবশ্যই ফল-ফলাদি। অনেক সময় ঝুড়ির মাঝখানে অনেক প্রয়োজনীয় জিনিস যেটাকে ঝুড়ির মাধ্যমে নিয়ে গিয়ে বহন করে কোথাও নিয়ে যেতে পারি। তো সেরকমই কিছু এক্সাম্পল আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে একটা আপেল, একটা কমলা, একটা আনারস, এরকম কিছু ঝুড়ির মাঝখানে রেখে দিয়েছি আমরা। সেটাকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব। সেটাই মূলত হচ্ছে কনস্ট্যান্ট টাস্ক এবং মাঝখানে যা যাবতীয় থাকবে সবকিছুই ফল-ফলাদি এবং ১ম এ যেটা আছে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট ইন দিয়ে শুরু এবং থার্ড ব্র্যাকেট আউট দিয়ে শেষ। এই প্যারাগ্রাফের মূলত এটাই হচ্ছে আপনাদেরকে বোঝানোর মতো বিষয় সবথেকে বেশি। আপনারা এটা মনে করে রাখবেন। আর এরপর যা আসতেছে, এবার আসতেছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট আমরা জানি যে সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইন এবং সেকেন্ড ব্র্যাকেট আউট এর মাঝখানে কি? সেকেন্ড ব্র্যাকেট ইন এবং সেকেন্ড ব্র্যাকেট আউট এর মাঝখানে আমি যদি বলি যে, আবারও যদি বলি, আমরা একটা বাক্সের মাঝখানে অনেক কিছু রাখছিলাম। যেমন হাঁড়ি-পাতিল বলছিলাম। হাঁড়ির ভিতরেও যদি আমি বলি যে চাল রাখছিলাম, সে চালটাকেও তো আমি বলতে পারবো যে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখা।
আমি যদি হাঁড়ির ভিতরে চাল রাখি, চালের পরিবর্তে আমি যদি একটা হাঁড়ির মাঝখানে আমি ফল ফলাদি রাখি, তাহলে সেটাও কি আমার একটা ব্র্যাকেটের মাঝখানে রাখতে পারি না? অবশ্যই রাখতে পারি। সেটার জন্য আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা রাখছি। থার্ড ব্র্যাকেট ইউজ করে দিছি। তো এটা মূলত এভাবে আপনারা সহজ এক্সাম্পল, সহজ উদাহরণ সাপেক্ষে শিখবেন। তাহলে পরবর্তীতে শেখার সাথে, সাথে মনোযোগ সহকারে শুনবেন। শোনার পরবর্তীতে উদাহরণ সাপেক্ষে যখন শিখবেন তখন আরো ভালোভাবে আপনাদের মাথায় কাজের মাথায় মুখস্থ হয়ে থাকবে, মাথায় জমা হয়ে থাকবে। ভুলবেন না কখনো। উদাহরণ সাপেক্ষে যেটাই শিখবেন সেটাই আজকে আপনারা কখনো ভুলবেন না আমার বিশ্বাস। আচ্ছা, ওকে, এভাবে থার্ড ব্র্যাকেটের মাঝখানে যতটুকু আমি আমার এক্সাম্পল সাপেক্ষে আবারও আপনাদেরকে আরেকটা এক্সাম্পল নিয়ে এসে দেওয়ার চেষ্টা করছি এখানে লেখার মাঝখানে, সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন কার্ড। যদি আমরা স্টুডেন্ট ধরি, ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আমি কথা বলি, তাহলে স্কুলের মাঝখানে যদি একটা স্কুলে হাজরা খাতার মাঝখানে গিয়ে আমি ১ম এ তাদেরকে নাম প্রেজেন্ট করতে থাকি, তাহলে হাজরা খাতার নাম প্রেজেন্ট করতেছি, কিন্তু আমি ওখানে কি বলতেছি ১, ২, ৩, ৪। কিন্তু আমি যদি বলি ১ এর মাঝখানে আছে একজন নাম, তার নামটা ধরলাম কেন? বা তার বাবার নাম ধরলাম না কেন? সবই তো এক হইতো। তাহলে কি হবে? না। আমি হাজরা খাতার মাঝখানে যেহেতু আমার একটা ১, ২, ৩ সিরিয়াল ক্রমে আছে, সেহেতু ১, ২, ৩ সিরিয়াল ক্রমে আমি বলব। তাহলে ১ এর কে ব্যক্তি, কে তার বাবার নাম, কে তার মা, তার মতো করে সে দাঁড়াবে, তার মতো করে সে উপস্থিতি দিয়ে দিবে। এটাই মূলত হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এভাবে স্টুডেন্ট ইনফরমেশন, বা আমি যদি বলি যে একটা আ পাতিলের মাঝখানে অনেকে তথ্য রেখে, পাতিলের মাঝখানে অনেক ফল-ফলাদি রেখে বের করার সময় আমি দেখলাম একবার আম, একবার জাম, একবার কলা, একবার কাঁঠাল। তো অবশ্যই এটাও মূলত এটাও একটা পরিচয় দিয়ে থাকে। এর জন্য এভাবে আপনারা এক্সাম্পল সহকারে শিখতে থাকেন, এভাবে বুঝতে থাকেন, তাহলে অবশ্যই ভালো হবে। আচ্ছা, এরপর দেখলাম এখানে অনেক একটা ভালো এক্সাম্পল দিয়ে রাখছি, সেটা আপনারা পড়ে নিয়ে বুঝতে পারবেন। আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি একটা টপিকস এর সাথে মিল করে আরো অনেক টপিকস এর রিলেটেড এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা এভাবে বুঝেন। এভাবে বুঝলে আপনারা ভালোভাবে না হলেও আমার কোয়ালিফিকেশন, আমার কোয়ালিটি অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। দ্যাটস এনাফ আই থিংক, আলহামদুলিল্লাহ। আপনারা এটা চেষ্টা করবেন যে, যে যার মতো করে শেখাইতে পারে সেই শেখাটাকে নিয়ে শিখতে পারাটাই হচ্ছে সবথেকে বড় আম বেনিফিট, বড় সুবিধা আমি মনে করি। এভাবে শিখতে থাকেন। অথবা যদি ভালো না লাগে থাকে তো আই এম এক্সট্রিমলি সরি, ভালোভাবে বুঝাইতে পারিনি বা শেখাতে পারিনি তার জন্য। আপনারা অবশ্যই ভালোভাবে শেখার জন্য চেষ্টা করে ভালো কোথাও আম অধ্যবসায় করেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর আমার অবশ্যই আমার মাধ্যমে শিখতে পারলে আমি অনেক খুশি থাকবো, আপনারা অনেক খুশি হবেন। পরবর্তীতে আস্তে, আস্তে শিখতে পারলে শেখাটা অনেক ভালো হয় এবং এক্সাম্পল উদাহরণ সাপেক্ষে শিখতে পারলে আরো অনেক ভালো হয়। তো শিখতে থাকেন, শিখতেই থাকেন। আপনারা যেভাবে যার মাধ্যমে শিখতে পারেন আমি মনে করি অনেক ভালো। আচ্ছা, এরপর যা আসতেছে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যদি আমি দেই আইডি, যেমন নাম্বার এখানে দেয়া আছে আইডি নাম্বার 1 বা রোল নাম্বার 1, এটা মানে এই ট্যাক্সের এই সিরিয়াল নাম্বারের যে ব্যক্তিটা থাকবে সে ব্যক্তিটার পরিচয় দিয়ে দেওয়া, বা তার ১ম যোগ্যতা অনুযায়ী তাকে রোল নাম্বার ১ ধরে রাখা। সেই অনুযায়ী সেভাবে আইডি দিয়ে ১ বলে দিয়ে এটাকে সিরিয়াল নাম্বার হিসেবে আমরা দিয়ে থাকি। এর পরবর্তীতে যেটা আছে লেভেল। আমরা যদি আইডির পর লেভেল লিখি, লেভেলটা আমি বুঝাইলাম সেটা আপনাদেরকে আবারও বুঝাই। ও ক্লাসে ১ রোল বা ১ রোল করছে বিধায় তার লেভেল অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী সে ১ রোল হইছে বিধায় সেই দাঁড়াবে। কিন্তু ৫ রোলের স্টুডেন্ট কি ১ রোলে কল করার সময় দাঁড়াবে? না। এটাকে মূলত আমি বলি ১ রোলের যে ব্যক্তি সেই ১ লেভেল বা ১ লেভেলের ব্যক্তি, ১ রোলের ব্যক্তি। তো এখান থেকে খুব সহজে আপনারা বুঝতে পারলেন যে লেভেলটা কি। এরপর যদি আমি বলি যে লেভেলের পর আসতেছে আমাদের যে লেভেলের লাইন বা লেভেলের পরিচয় যেটা যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা, এবং এরপরে আবারও আসতেছে সেটা হচ্ছে লেভেল কি সে কমপ্লিট করছে? তো অবশ্যই তার দাঁড়ানোর উপস্থিতিতে আমরা বুঝতে পারতেছি, বা সে না যদি এসে থাকে তাহলে তার না থাকার উপস্থিতিতেও আমরা বুঝতে পারতেছি। সে যদি অবশ্যই একটা দাঁড় হয়ে বলতে পারে যে হ্যাঁ আমি আসছি বা উপস্থিত। ওকে, আমরা বুঝতে পারলাম, ডান। সে আসছে সত্য। যদি সে না আসে তাহলে কেউ কি দাঁড়াবে? না। তাহলে তার লেভেল অনুযায়ী থাকবে এবং কেউই দাঁড়াবে না বিধায় তার অনুপস্থিতি কাম্য হয়ে সেটা কি হয়ে যাবে সেদিনের ডান থেকে ট্রু, ফলস বা যেটাই হোক সেটা ট্রু থেকে ফলস হয়ে যাবে। যেটাই হোক, সরি আমি বলে দিলাম। আ ট্রু থেকে সে যে আসে নাই অনুপস্থিতির কারণে সেটা ফলস হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের লেভেল। লেভেল থেকে কিভাবে তার আইডেন্টিফাই শনাক্ত করে সে কি সুস্থ?
নাকি অসুস্থ? সে কি আসছে কি আসে নাই? সে কি পারে কি পারে নাই? এটাই মূলত হচ্ছে শেষ at the end সেটাকে আমরা ডান, ট্রু অথবা ফলস ডান আইডেন্টিফাই করে দিতে পারি সেটাকে এভাবে। এটা সবচেয়ে মজার একটা বিষয়। সেটা হচ্ছে ওই যে আমি বললাম কেউ আসছে কিনা কেউ আসে নাই। যে আসে নাই সে তার না আসা অনুযায়ী তার রোল কলে সে অ্যাবসেন্ট হয়ে থাকবে। তার লেভেল অনুযায়ী সে আ তার ক্লাসের একটা অ্যাটমসফিয়ার অনুযায়ী সে অবস্থান করবে। বা সে নাও অবস্থান করবে যদি না এসে থাকে। তো ওকে ফাইন এটা আপনাদেরকে আমার বোঝানো হয়ে গেল। এভাবে আপনারা এখানে যে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা আইডি আছে। ৫ টা ব্যক্তি আছে, ৫ টা রোল নাম্বার আছে, ৫ টা তাদের লেভেল আছে, ৫ টা লেভেলের ৫ টা নাম আছে এবং ৫ টা নামের ৫ টা কিছু শব্দ অক্ষরে সেন্টেন্স গঠন করে দেওয়া আছে। এবং সেটার যে রেজাল্ট একটা আমি দেখাইলাম আপনাদেরকে। এখানে আমি আরো অনেক ভালোভাবে কিছু ইউজ করে দিছি। আপনারা এটা বাসায় দেখে পড়তে পারবেন ডেসক্রিপশন ফাইলগুলো। তো আমার যতটুকু আমার টপিকস থেকে আমি আলোচনা করা শেষ। আমি আমার বিষয়টুকুকে আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমি যদি আপনাদেরকে এক্সাম্পলটা আমার এপ্লাই করে না দেখাই তাহলে কেমন হয়ে যায় এটার জন্য আমি একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। তো আমার এটা হচ্ছে যে কোডিং জগৎ আমি সেভ করে দিলাম। সেভ করে দেখার সঙ্গে, সঙ্গে কেমন হয়ে যায় একটা কথা বলতে গিয়ে বললাম না। যদি না দেখাই এক্সাম্পলটা, উদাহরণটা তাহলে হয়তোবা সবাই মন খারাপ করবে যে ভাইয়া সবই তো বুঝলাম ডান করে দিলে মার্ক ডান করে দিলে বাড়তিছে সবই তো ঠিকঠাক আছে এটা তো ফাংশন বুঝলাম। কিন্তু আসলে এই যে আমরা লেখাটা যে চেঞ্জ করতে পারি শুধুমাত্র ডাটা থেকে, ডাটার মাঝখানে যদি আমরা তথ্যর পরিবর্তন করতে পারি তাহলে তো আমরা তথ্য পরিবর্তন আসতে শিখলাম। আমরা কিন্তু ফাংশন শিখি নাই। এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা তথ্যটাকে পরিবর্তন করে শিখবো। এখানে ১ম লাইনে কি আছে? স্টার্ট লার্নিং ওপেন জিট অ্যান্ড জিটহাব বেসিক কোর্স। আমরা এই লাইনটাকে চেঞ্জ করে দিব। তো আমি ১ম এ এই যে জায়গাটাতে যে আছে স্টার্ট লার্নিং ওপেন অ্যান্ড জিটহাব বেসিক কোর্স আমি এই পুরো জায়গাটাকে মার্ক করে এখানে আমি কিছু লাইন লিখে দিচ্ছি। আমি লিখে দিব মিনহাজ মিনহাজ ইসলাম ইচ্ছাকৃত যেমন ইজ এ very very good student student ওকে এই লাইনটা চেঞ্জ করে দিলাম। এই লাইনটাকে আমি পুরোটাই এখন ধরে এখানে বা এই লাইনটুকুকে শুধু যদি আমি কপি করি, আমরা এখান থেকে এখানে কতটুকু করলাম? যে স্টুডেন্ট পর্যন্ত আমরা কপি করে নিলাম। এটা এখন আমরা কোডিং এ যে গিয়ে চেঞ্জ করে দেখব। এই যে জায়গাটুকুকে আমরা চেঞ্জ করব। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা ওকে এই কোর্স থেকে আমি টেনে নিয়ে এই যে আমার সেখানে নিয়ে যাচ্ছে কোর্সের এখানে স্টার্টে। এখানে নিয়ে যাওয়ার পর আমি এই পুরো জায়গাটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এখানে আমার যেটুকু আমি লেখা নিয়ে আসছিলাম এখানে আমি পেস্ট করে দিলাম। আমি আবারও সেভ করবো কন্ট্রোল এস চাপলাম। চাপার পর আমি আমার ব্রাউজারে এখন ওপেন করব। ব্রাউজারে ওপেন করা শেষ। কি আসলো আমাদের এখানে? মিনাল ইসলাম ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। এইটুকু ডাটা আমরা শুধু চেঞ্জ করে লেখা ডাটা সব পরিবর্তন করে দিতে পারি। বাদ বাকি যে আমি যদি বলি যে মার্কার এটা কমপ্লিট হলো না কেন? এটা তো ফাংশন, এটা তো কমপ্লিট হবে না। তো এটাই মূলত হচ্ছে মজা ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে আমরা তথ্য একসময় এক জায়গায় রেখে সেই তথ্যটাকে ফাংশন হিসেবে প্রয়োগ করতে পারি সূত্র হিসেবে এপ্লাই করে জাভাস্ক্রিপ্ট ধরে আমরা ওয়েবসাইটের সবকিছু ভালোভাবে করে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি, একটা অ্যাপস তৈরি করতে পারি, একটা সফটওয়্যার তৈরি করতে পারি। তো আশা করি আজকে এই পর্যন্ত আপনারা খুব ভালোভাবে শিখতে পারছেন, শিখেন। এর পরবর্তীতে আমি আবারও আরেকটা প্যারাগ্রাফের টপিকস নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আবারও ভালোভাবে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব, এক্সাম্পল সহকারে দেওয়ার চেষ্টা করব। এভাবে যত আপনাদের কখনো কোনো যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্যারাগ্রাফের সমস্যা হয়, সেই প্যারাগ্রাফের অংশটুকুকে আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী আপনারা সলভ করেন, শিখতে থাকেন। এভাবে শিখতে, শিখতে আজকে আমার পাশাপাশি আপনারাও অনেক প্যারাগ্রাফ নিয়ে যখন শিখবেন I think আমি মনে করি আপনারা সবাই একসময় একজন ওয়েব ডেভেলপার হয়ে যাবেন। ওয়েব ডেভেলপ করতে পারবেন। সফটওয়্যার তৈরি করতে পারবেন। শুধু একটু ধৈর্য লাগবে, একটু মনোযোগ লাগবে, একটু শুধু সময় দিতে হবে। তাহলে সবকিছুই সম্ভব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকেন। আল্লাহ হাফেজ।